1945 সালের মে মাসে নাৎসি জার্মানির আত্মসমর্পণ ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি চিহ্নিত করেছিল। যখন বিশ্ব তৃতীয় রাইকের পতন উদযাপন করছিল, তখন হাজার হাজার জার্মান সেনা মিত্র বাহিনীর হেফাজতে অনিশ্চিত ভাগ্যের মুখোমুখি হচ্ছিল। কিন্তু ভয়ঙ্কর এসএস সদস্যদের জন্য পরিণামটি বিশেষভাবে অন্ধকারময় ছিল। সোভিয়েতদের দ্বারা বন্দী হওয়া এই ব্যক্তিরা, যারা নাৎসি শাসনের সবচেয়ে ভয়াবহ নৃশংসতার জন্য দায়ী বলে বিবেচিত হতো, এক নির্মম বিচার ব্যবস্থার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। বন্দী সেনাদের গুলাগে পাঠানো হয়, যেখানে জোরপূর্বক শ্রম শিবিরে ক্ষুধা, প্রচণ্ড শীত এবং অসহনীয় পরিশ্রম তাদের দৈনন্দিন জীবন নির্ধারণ করত। অন্যরা সংক্ষিপ্ত বিচারের সম্মুখীন হয়, যা তাৎক্ষণিক মৃত্যুদণ্ডের মাধ্যমে শেষ হতো। এটি কি ছিল ন্যায়বিচার নাকি প্রতিশোধ? এই সমস্ত দুর্ভোগ ও মৃত্যুর কাহিনীর মধ্যে কিছু মানুষ বেঁচে ফিরে যেতে সক্ষম হয়েছিল, কিন্তু শারীরিক ও মানসিক ক্ষত তাদের জীবনকে চিরদিনের জন্য চিহ্নিত করে রেখেছিল। এই ভুক্তভোগীরা আমাদের কি বলতে পারে? তারা কি জার্মানদের মতোই নিষ্ঠুর ছিল? তারা তাদের বন্দীদের জন্য কি ধরনের শাস্তির ব্যবস্থা করত? রাইকের সূর্যাস্ত, এসএস বাহিনীর আত্মসমর্পণ। 1945 সালের বসন্তকালে, যখন তৃতীয় রাইক মিত্র বাহিনীর অগ্রগতির সামনে ভেঙে পড়ছিল, তখন হাজার হাজার জার্মান সৈন্য, যার মধ্যে ভয়ঙ্কর এসএস বাহিনীর সদস্যরাও অন্তর্ভুক্ত ছিল, এক নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছিল। বার্লিন, যা নাৎসি শাসনের কেন্দ্রস্থল ছিল, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং লাল বাহিনী দ্বারা পরিবেষ্টিত ছিল। আত্মসমর্পণ ছিল অবশ্যম্ভাবী, কিন্তু এসএস বাহিনীর সদস্যদের জন্য ভবিষ্যৎ অন্য যে কোনো জার্মান ইউনিটের তুলনা আরও অন্ধকারময় হয়ে উঠেছিল। এসএস বাহিনী, যা অ্যাডলফ হিটলারের প্রতি সবচেয়ে অনুগত সামরিক ও রাজনৈতিক সংগঠন ছিল, তারা নাৎসি শাসনের নৃশংসতায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। চূড়ান্ত সমাধান বাস্তবায়ন থেকে শুরু করে অধিকৃত অঞ্চলগুলিতে নৃশংস দমনপীড়ন পর্যন্ত, তাদের পরিচয় ছিল আতঙ্কের সমার্থক। রাইকের পতনের সঙ্গে সঙ্গে ভারমাক্টের সাধারণ সৈন্যদের যুদ্ধ সংক্রান্ত চুক্তি অনুযায়ী কিছুটা মানবিক আচরণের আশা থাকলেও, এসএস বাহিনীর সদস্যরা জানত যে তাদের কর্মকাণ্ড তাদের নির্মম বিচারের লক্ষ্যে পরিণত করবে। যুদ্ধের শেষ দিনগুলিতে সোভিয়েত বাহিনী পূর্ব ফ্রন্টে কয়েক দশক হাজার জার্মান বন্দী করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল এসএস বাহিনীর সদস্য, যারা তাদের ত্বকে বহন করা ট্যাটুর মাধ্যমে শনাক্ত হতো, একটি চিহ্ন যা তাদের পরিচয় প্রকাশ করত। 1994 সালে প্রকাশিত সোভিয়েত নথিপত্রে দেখা যায়, বন্দী সৈন্যদের প্রধানত দুটি দলে ভাগ করা হতো, যারা সাধারণ সৈন্য হিসেবে গণ্য হতো এবং যারা এসএস বাহিনীর সদস্য হিসেবে চিহ্নিত হতো, যাদের জন্য অপেক্ষা করছিল বিশেষভাবে কঠিন পরিণতি। বন্দী সৈন্যদের সাক্ষ্য থেকে জানা যায় সেই প্রথম দিনগুলোর কঠোর বাস্তবতা। হাইনরিক এস, একজন এসএস সদস্য যাকে বার্লিনের উপকণ্ঠে বন্দী করা হয়েছিল, তার আত্মসমর্পণের মুহূর্তটি বর্ণনা করেছিলেন: আমরা জানতাম পালানোর কোনো পথ নেই। আমরা আমাদের ব্যাজ খুলে ফেললাম, আমাদের নথিপত্র পুড়িয়ে ফেললাম, কিন্তু সোভিয়েতরা প্রতিটি বিবরণ পরীক্ষা করছিল। যখন তারা আমার ট্যাটু দেখল, তখন সবকিছু বদলে গেল। আমরা আর সৈন্য ছিলাম না, আমরা অপরাধী হয়ে গেলাম। এসএস বাহিনীর ব্যাপক আত্মসমর্পণ ঘটে এক চরম বিশৃঙ্খলা ও হতাশার পরিবেশে। অনেকেই তাদের পরিচয় লুকানোর চেষ্টা করেছিল অথবা ভারমাক্টের সৈন্যদের সঙ্গে মিশে যেতে চেয়েছিল, কিন্তু সোভিয়েত গোয়েন্দারা, স্থানীয় বিশ্বাসঘাতক ও সহযোগীদের সহায়তায় এসএস বাহিনীর কর্মকর্তাদের বিস্তারিত তালিকা তৈরি করেছিল। 1945 সালের মে মাসের একটি এনকেভিডি রিপোর্টে দেখা যায়, জিজ্ঞাসাবাদ মূলত এসএস বাহিনীর নেতাদের শনাক্ত করা এবং যুদ্ধ চলাকালীন তাদের কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের উপর কেন্দ্রীভূত ছিল। কিছু ক্ষেত্রে শুধুমাত্র আত্মসমর্পণ জীবন রক্ষার জন্য যথেষ্ট ছিল না। যদি সোভিয়েত সৈন্যরা বন্দির এসএস সদস্য পরিচয় নিশ্চিত করত, তবে অনেক সময় তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। যদিও আনুষ্ঠানিকভাবে এসব অনুমোদিত ছিল না, তবুও এটি সহ্য করা হতো, কারণ এটি নাৎসিদের দ্বারা সোভিয়েত ভূখণ্ডে সংঘটিত নৃশংসতার প্রতিশোধ হিসেবে বিবেচিত হতো। মস্কোর সংরক্ষণাগারে পাওয়া একটি চিঠিতে এক সোভিয়েত কর্মকর্তা এই কর্মকাণ্ডের যথার্থতা ব্যাখ্যা করেছিল: কিভাবে আমরা তাদের ক্ষমা করতে পারি, যারা আমাদের গ্রাম জ্বালিয়ে দিয়েছে, আমাদের পরিবারকে হত্যা করেছে, আমাদের ভূমি ধ্বংস করেছে। তারা কোনো বিচার প্রাপ্ত ছিল না, তারা সেই একই মৃত্যুর যোগ্য যা তারা আমাদের দিয়েছিল। তবে অধিকাংশ বন্দীকে স্থানান্তর শিবিরে পাঠানো হয়, যেখানে আরও বিশদভাবে বাছাই প্রক্রিয়া শুরু হয়েছিল। সেখানে বন্দীদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হতো।
তাদের সামরিক রেকর্ড, রাজনৈতিক অতীত পরীক্ষা করা হতো এবং বহু ক্ষেত্রে তাদের শরীর খতিয়ে দেখা হতো এসএস বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ট্যাটুর সন্ধানে। যারা চিহ্নিত হতো তাদের জন্য ভাগ্য ছিল স্পষ্ট: জোরপূর্বক শ্রম, বিচার অথবা চরম পরিস্থিতিতে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড। এই প্রক্রিয়ার একটি কৌতূহলজনক দিক ছিল স্থানীয় সাক্ষীদের ব্যবহার করে এসএস সদস্যদের শনাক্ত করার ব্যবস্থা। সদ্য মুক্তপ্রাপ্ত শহরগুলিতে যেসব বাসিন্দা সরাসরি নাৎসি দখলের অত্যাচার সহ্য করেছিল তাদের ডেকে আনা হতো দোষীদের চিহ্নিত করার জন্য। পোল্যান্ডে পাওয়া নথিপত্রে উল্লেখ আছে যে কিভাবে নারী ও শিশুরা সেই এসএস সদস্যদের চিনতে পারত যারা তাদের সম্প্রদায়ে গণহত্যা বা লুটপাটে নেতৃত্ব দিয়েছিল। এই শনাক্তকরণ প্রায়শই অভিযুক্তদের ভাগ্য নির্ধারণ করে দিত। যেখানে বন্দী ভার্মাক্ট সৈন্যদের যুদ্ধবন্দী শিবিরে পাঠানো হতো কঠিন পরিস্থিতির মধ্যে থাকলেও আন্তর্জাতিক চুক্তির শর্তাবলীর আওতায়, সেখানে এসএস বাহিনীর সদস্যরা আরও কঠোর ব্যবস্থার সম্মুখীন হতো। কিছু স্থানান্তর শিবিরে তাদের দিনের পর দিন খাদ্য দেওয়া হতো না বা স্থানান্তরের আগেই কঠোর পরিশ্রমের শাস্তির সম্মুখীন হতে হতো। সোভিয়েত সৈন্যদের তোলা ছবিতে দেখা যায় বন্দী জার্মান সৈন্যদের, যাদের মধ্যে অনেকেই এসএস বাহিনীর সদস্য ছিল, শৃঙ্খলিত ও চরম অপুষ্টিতে ভুগতে দেখা যাচ্ছে। তারা তাদের অনিবার্য ভাগ্যের জন্য অপেক্ষা করছিল। এই ব্যক্তিদের ভাগ্য নির্ভর করত শুধু তাদের পদ বা সংস্থার উপর নয়, বরং ক্ষেত্র বিশেষে নেওয়া সিদ্ধান্তগুলোর উপরও। কিছু ক্ষেত্রে সোভিয়েত কর্মকর্তারা বন্দীদের সেইসব সম্প্রদায়ের হাতে তুলে দিত যারা তাদের দখলের সময় ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছিল, যাতে তারা নিজেরাই প্রতিশোধ নিতে পারে। অন্য ক্ষেত্রে বন্দীদের বিচারের জন্য পাঠানো হতো, যদিও এসব বিচার খুব কমই নিরপেক্ষ ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করত। যুদ্ধের শেষে এসএস বাহিনীর আত্মসমর্পণ এক নিদারুণ দুর্ভোগের সূচনা করেছিল, যা বহু বন্দীর জন্য বেঁচে ফেরা অসম্ভব করে তুলেছিল। সোভিয়েতদের কাছে এই বন্দিত্ব শুধু ন্যায়বিচারের সুযোগ ছিল না, বরং এটি ছিল গোটা বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানোর মাধ্যম: নাৎসি শাসনের অধীনে সংঘটিত অপরাধ কখনোই শাস্তিহীন থাকবে না। শাস্তি ও পরিত্রাণ, বন্দীদের প্রতি আচরণের পেছনের আদর্শবাদ। তৃতীয় রাইকের পতনের পর 1945 সালে সোভিয়েতরা এক বিশাল সংখ্যক জার্মান বন্দীর মুখোমুখি হয়, যার মধ্যে ছিল হাজার হাজার এসএস বাহিনীর সদস্য। কমিউনিস্ট শাসনের জন্য এই বন্দিত্ব শুধু যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার সুযোগ ছিল না, বরং এটি তাদের আদর্শিক বর্ণনাকে শক্তিশালী করার একটি মাধ্যমও ছিল। সোভিয়েত ইউনিয়ন নাৎসিদের হাতে বিপর্যয়কর ক্ষতির শিকার হয়েছিল। ২৬ মিলিয়নের বেশি মানুষ নিহত, লক্ষ লক্ষ বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত এবং গোটা দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এই সম্মিলিত ক্ষত সোভিয়েতদের মধ্যে প্রতিশোধ স্পৃহা এবং কৌশলগত বাস্তববাদের এক সংমিশ্রণ সৃষ্টি করেছিল, যা বন্দীদের প্রতি তাদের আচরণকে প্রভাবিত করেছিল। 1993 সালে প্রকাশিত এনকেভিডির নথিপত্রে দেখা যায় যে আনুষ্ঠানিক আদেশে এসএস বাহিনীর সদস্যদের কি প্রধান শত্রু হিসেবে গণ্য করতে বলা হয়েছিল, যাদের কঠোর জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতো এবং সাধারণ সৈন্যদের থেকে আলাদা রাখা হতো। এই বন্দীদের প্রতি সোভিয়েত দৃষ্টিভঙ্গি তাদের আদর্শের গভীরে প্রতীক ছিল। এসএস বাহিনীর সদস্যদের শুধু নাৎসি শাসনের নৃশংসতার প্রত্যক্ষ দায়ী হিসেবে নয়, বরং ফ্যাসিবাদী আদর্শের প্রতিনিধিত্বকারী হিসেবেও দেখা হতো, যা কমিউনিজমের সম্পূর্ণ বিপরীত। সোভিয়েত নেতাদের কাছে এই পুরুষদের শাস্তি শুধু ন্যায়বিচারের প্রশ্ন ছিল না, এটি ছিল নাৎসিবাদের উপর সমাজতন্ত্রের বিজয়ের প্রতীকও। 1946 সালে এক ভাষণে এনকেভিডির প্রধান লাভরেন্তি বেরিয়া ঘোষণা করেন, প্রতিটি বন্দী এসএস সদস্য ফ্যাসিবাদের বর্বরতার এক সাক্ষী এবং আমাদের আদর্শিক বিজয়ের প্রতীকী। প্রচারণা এই বর্ণনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সোভিয়েত চলচ্চিত্র, পোস্টার এবং সংবাদপত্রগুলো এসএস বাহিনীকে চূড়ান্ত দুষ্টতার প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছিল, যারা গণহত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং সম্পূর্ণ গ্রাম ধ্বংসের জন্য দায়ী ছিল। এই প্রচারণার উদ্দেশ্য শুধু বন্দীদের প্রতি কঠোর আচরণকে ন্যায়সঙ্গত প্রমাণ করা ছিল না, বরং সোভিয়েত ইউনিয়নকে ইউরোপের মহান মুক্তিদাতা হিসেবে উপস্থাপন করাও ছিল। 1945 সালে প্রাবদা পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে লেখা হয়েছিল, এসএস বাহিনীর সদস্যরা করুণার যোগ্য নয়। তাদের শাস্তি সমস্ত তাদের জন্য শিক্ষা, যারা সমতা ও ন্যায়বিচারের মূলনীতিকে চ্যালেঞ্জ জানাতে সাহস করে এসএস সদস্যদের বন্দিশিবির ও গুলাগে পাঠানো হলে এই আদর্শ বাস্তবায়িত হতে শুরু করে, যা তাদের শাস্তি দেওয়া ও পুনঃশিক্ষিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। কিছু বন্দীকে বাধ্য করা হতো প্রচারণামূলক অধিবেশনে অংশ নিতে, যেখানে তাদের কমিউনিজমের আদর্শ শেখানো হতো এবং নাৎসি নৃশংসতার ফুটেজ দেখানো হতো।
২০০২ সালে পাওয়া সোভিয়েত নথিপত্র থেকে জানা যায় যে এই অধিবেশনগুলো রাজনৈতিক কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হতো, যারা বন্দীদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করত এবং যারা অনুশোচনা বা সহযোগিতার ইচ্ছা প্রকাশ করত তাদের আলাদা করে রাখত। তবে বন্দীদের সঙ্গে মোকাবিলার প্রধান পদ্ধতি ছিল শারীরিক শাস্তি ও জোরপূর্বক শ্রম। গুলাগগুলো, যা দূরবর্তী অঞ্চলে অবস্থিত এবং চরম জলবায়ুর কারণে বসবাসের অযোগ্য ছিল, এসএস বন্দীদের প্রধান গন্তব্য হয়ে ওঠে। সেখানে বন্দীদের রাস্তাঘাট, খনি এবং কারখানা নির্মাণে বাধ্য করা হতো, যেখানে তাদের অবসাদজনিত ক্লান্তির মধ্যে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতে হতো এবং ন্যূনতম সংস্থানও প্রদান করা হতো না। 1947 সালের এনকেভিডির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 1 বছরে 15,000-এর বেশি জার্মান বন্দী রোগ, দুর্ঘটনা এবং অপুষ্টির কারণে মৃত্যুবরণ করেছিল। বেঁচে থাকা ব্যক্তিদের সাক্ষ্য এসব অভিজ্ঞতার নির্মমতা তুলে ধরে। উইলহেম কে, একজন সাবেক এসএস সদস্য যাকে কেনিগসবার্গে বন্দী করা হয়েছিল, তিনি সাইবেরিয়ার কাছে এক গুলাগে কাটানো তার দিনগুলোর বর্ণনা দিয়েছেন। শীত ছিল অসহনীয়, খাবার ছিল অত্যন্ত অল্প, আর কাজ কখনো শেষ হতো না। যদি তুমি ক্লান্ত হয়ে পড়ে যেতে, তাহলে রক্ষীরা তোমাকে মারধর করত অথবা কেবল মৃত্যুর জন্য ফেলে রেখে যেত। কমিউনিস্ট আদর্শ ও বন্দীদের প্রতি বাস্তব আচরণের পার্থক্য ছিল স্পষ্ট। যখন সোভিয়েত প্রচারণা ন্যায়বিচারের ঘোষণা দিত, তখন ব্যবহৃত পদ্ধতিগুলো প্রায়ই প্রতিশোধের সীমা অতিক্রম করত। কিছু ক্ষেত্রে স্থানীয় কর্মকর্তারা সংক্ষিপ্ত বিচার পরিচালনা করত, যেখানে শুধুমাত্র বেসামরিক নাগরিকদের সাক্ষ্য বা এসএস বাহিনীর সদস্য হিসেবে অভিযুক্তদের অতীতের ভিত্তিতে বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। মস্কোর সংরক্ষণাগারে পাওয়া একটি নথিতে বর্ণনা করা হয়েছে 1945 সালে বেলারুশে সংঘটিত এমন একটি বিচারের কথা, যেখানে 30 জন এসএস সদস্যকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আর তা দেখার জন্য উপস্থিত ছিল নাৎসি দখলের অধীনে নির্যাতিত হওয়া গ্রামবাসীদের এক বিশাল জনতা। এক স্থানীয় প্রত্যক্ষদর্শী স্মরণ করে বলেছিলেন, এই বিচারে কোনো করুণা ছিল না। আমাদের কাছে তারা ছিল দান। আমরা দেখতে চেয়েছিলাম তারা আমাদের উপর যা করেছে তার জন্য কিভাবে মূল্য পরিশোধ করে। যদিও প্রতিশোধ একটি স্পষ্ট কারণ ছিল, সোভিয়েত পদ্ধতির আরেকটি ব্যবহারিক দিকও ছিল। যুদ্ধবিধ্বস্ত একটি দেশে বন্দী জার্মানরা, যার মধ্যে এসএস বাহিনীর সদস্যরাও অন্তর্ভুক্ত ছিল, শ্রমশক্তির একটি মূল্যবান উৎস হিসেবে বিবেচিত হতো। গুলাগের পাশাপাশি বহু বন্দীকে ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর পুনর্গঠনের কাজে পাঠানো হয়, যেখানে তারা কঠোর নজরদারির অধীনে কাজ করত। 1948 সালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে বন্দী জার্মানদের স্তালিনগ্রাদ ও কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহৃত হয়েছিল, যেখানে তাদের কাজের শর্তাবলী ছিল প্রায় দাসত্বের সমান। পুনঃশিক্ষণ, যদিও তুলনামূলকভাবে কম ব্যবহৃত, তবুও বন্দীদের প্রতি আচরণে একটি ভূমিকা পালন করেছিল। বিশেষত অপেক্ষাকৃত তরুণ এসএস সদস্যদের বেছে নেওয়া হতো এমন কর্মসূচির জন্য, যা তাদের মধ্যে কমিউনিজমের মূল্যবোধ সঞ্চারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। সোভিয়েত শাসনের প্রতি আনুগত্য প্রদর্শনের বিনিময়ে তাদের কম কঠোর পরিস্থিতি প্রদান করা হতো এবং কখনো কখনো সমাজে একীভূত হওয়ার সুযোগ দেওয়া হতো, তবে এই ধরনের আচরণ ছিল ব্যতিক্রম, নিয়ম নয়। অধিকাংশ বন্দী তাদের বন্দিত্বের বছরগুলো কাটিয়েছে নির্মমতা ও শোষণের অধীনে। সোভিয়েত আদর্শ 1945 সালে বন্দী হওয়া এসএস বাহিনীর সদস্যদের প্রতি ব্যবহৃত আচরণের বড় অংশ নির্ধারণ করেছিল। কর্তৃপক্ষের দৃষ্টিতে এই ব্যক্তিরা কেবল যুদ্ধবন্দী ছিল না, তারা ছিল এক আদর্শিক সংগ্রামের প্রতীক, যা যুদ্ধের সীমানার বাইরেও প্রসারিত ছিল। তবে ন্যায়বিচার ও প্রতিশোধের সূক্ষ্ম সীমারেখা বারবার মুছে গিয়েছিল, যার ফলে এক শোষণময় ইতিহাস তৈরি হয়, যেখানে একদিকে শাস্তির আকাঙ্ক্ষা এবং অন্যদিকে এমন একটি শাসনের অন্তর্নিহিত দ্বৈততা প্রতিফলিত হয়, যা ন্যায়বিচারের প্রচার করলেও একই সঙ্গে নির্মম পদ্ধতির আশ্রয় নিত। এটি কি ন্যায়বিচার ছিল নাকি একটি ন্যায্য প্রতিশোধ? গুলাগে জীবন, জোরপূর্বক শ্রম ও টিকে থাকার লড়াই। 1945 সালে জার্মানির আত্মসমর্পণের পর বন্দী হওয়া এসএস বাহিনীর সদস্যদের বিপুল সংখ্যায় সোভিয়েত গুলাগে পাঠানো হয়, যা ছিল জোরপূর্বক শ্রম শিবিরের একটি বিস্তৃত ব্যবস্থা, যা সোভিয়েত ইউনিয়নের বিশাল অঞ্চলে ছড়িয়েছিল। এই বন্দীদের জন্য গুলাগে কাটানোর সময় শারীরিক ও মানসিক সহ্যের এক চূড়ান্ত পরীক্ষা হয়ে ওঠে। তাদের এমন নির্মম অবস্থার মুখোমুখি হতে হয়েছিল, যা শুধু শাস্তি দেওয়ার জন্যই নয়, যুদ্ধবিধ্বস্ত একটি দেশের পুনর্গঠনে তাদের শ্রমের সদ্ব্যবহার করাও ছিল অন্যতম উদ্দেশ্য। গুলাগে পৌঁছানো ছিল কষ্টদায়ক যাত্রার সূচনা মাত্র। বন্দীদের মালবাহী ট্রেনে করে নিয়ে যাওয়া হতো, যা প্রায়শই কয়েক সপ্তাহ ধরে চলত, যেখানে তারা ছিল প্রচণ্ড ভিড়ে ঠাসাঠাসি অবস্থায় এবং কোনো রকম বাতাস চলাচলের সুযোগ ছাড়াই। একবার শিবিরে পৌঁছানোর পর
তাদের একটি কঠোর নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, যেখানে ব্যক্তিগত তথ্য নথিভুক্ত করা হতো এবং বিশেষ করে এসএস বাহিনীর সদস্যদের কি সর্বোচ্চ নজরদারির বন্দী কি হিসেবে চিহ্নিত করা হতো। 2002 সালে প্রকাশিত সোভিয়েত নথিপত্রে দেখা যায়, বন্দীদের শনাক্ত করতে ট্যাটু এবং আগেই প্রস্তুত করা তালিকাগুলো ব্যবহার করা হতো। এভাবে চিহ্নিত ব্যক্তিদের অন্য বন্দীদের থেকে আলাদা করে সাইবেরিয়া ও আর্কটিকের মতো দুর্গম অঞ্চলের সর্বোচ্চ নিরাপত্তার শিবিরে পাঠানো হতো। গুলাগের জীবনযাত্রার অবস্থা ছিল মানবেতর। সাধারণত কাঠের তৈরি ব্যারাকে বন্দীদের রাখা হতো, যা কোনো রকম নিরোধক ছাড়াই নির্মিত হওয়ায় প্রচণ্ড শীতে একেবারেই সুরক্ষা দিতে পারত না। শীতকালে তাপমাত্রা -40°C নিচে নেমে যেত। বন্দীরা কাঠের তক্তার উপর ঘুমাত এবং এক একটি ছোট জায়গা কয়েক ডজন মানুষের সঙ্গে ভাগ করে নিতে হতো। ব্যবহৃত কম্বল ছিল ছেঁড়া, আর শীত নিবারণের জন্য তাদের পোশাক ছিল অত্যন্ত অপর্যাপ্ত। এই প্রতিকূল পরিবেশে যক্ষ্মা, আমাশয় এবং টাইফাসের মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ত এবং কয়েক হাজার বন্দীর মৃত্যু ঘটাত। গুলাগে জীবনের মূল ভিত্তি ছিল বাধ্যতামূলক শ্রম। বন্দীদের অত্যন্ত কষ্টকর কাজ করতে বাধ্য করা হতো, যার মধ্যে ছিল ঘন অরণ্যে কাঠ কাটা, খনি খনন করা এবং দেশের সবচেয়ে বসবাসের অযোগ্য এলাকায় পরিকাঠামো নির্মাণ করা। দিনের কাজ সূর্যোদয়ের আগেই শুরু হতো এবং সূর্যাস্তের পরেও চলত, যেখানে বিরতি ছিল ন্যূনতম এবং সবকিছু চলত সশস্ত্র রক্ষীদের কঠোর নজরদারির মধ্যে। 1947 সালের এনকেভিডির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে এসএস বাহিনীর সদস্যদের সবচেয়ে কঠিন ও বিপজ্জনক কাজে নিয়োগ করা হতো, যা ছিল তাদের শাস্তির অংশ। ভোরকুটা অঞ্চলের এক শিবিরে বন্দীদের চরম শীতের মধ্যে একটি রেলপথ নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছিল, যা শত শত বন্দীর মৃত্যুর কারণ হয়েছিল। একজন জার্মান বেঁচে থাকা বন্দীর সাক্ষ্য, যাকে হান্স এল নামে চিহ্নিত করা হয়েছে, তার অভিজ্ঞতা বর্ণনা করেছে। তিনি পূর্ব প্রুশিয়ায় বন্দী হন এবং পরে কলিমার একটি গুলাগে পাঠানো হয়। আমরা কাজ করতাম যতক্ষণ না আমাদের শরীর আর সহ্য করতে পারত না। ক্ষুধা ছিল অবিরাম, আর ঠান্ডা আমাদের হাড়ের গভীরে প্রবেশ করত। প্রতিদিন আমরা আমাদের সঙ্গীদের মরতে দেখতাম, আর আমরা জানতাম যে পরবর্তী হতে পারি আমরাও। খাবারের যোগান ছিল অত্যন্ত স্বল্প। প্রধানত বন্দীদের দেওয়া হতো কালো রুটি, পাতলা স্যুপ এবং মাঝে মাঝে শুকনো মাছ। এই খাদ্য তাদের দৈনিক চাহিদার তুলনায় খুবই কম ছিল, বিশেষ করে যাদের প্রতিদিন 14 বা তার বেশি ঘণ্টা কঠোর পরিশ্রম করতে হতো। মস্কোর সংরক্ষণাগারে পাওয়া একটি নথি থেকে জানা যায়, কিছু শিবিরে পালানোর প্রচেষ্টা বা অবাধ্যতার কারণে বন্দীদের খাদ্যের পরিমাণ আরও কমিয়ে দেওয়া হতো। মারাত্মক অপুষ্টি সাধারণ হয়ে দাঁড়িয়েছিল এবং অনেক বন্দী কাওয়াশিওরকর রোগে আক্রান্ত হতো, যা শরীরে প্রোটিনের অভাবজনিত কারণে মারাত্মক দুর্বলতা ও অঙ্গসজ্জার ফোলাভাব তৈরি করত। গুলাগ ব্যবস্থা শুধু শারীরিকভাবে বন্দীদের শাস্তি দিত না, বরং তাদের মনোবল ভেঙে দেওয়ারও চেষ্টা করত। রক্ষীরা সর্বদা ভয়ের এক পরিবেশ বজায় রাখত, যেখানে নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে মারধর, একাকী কারাবাস এবং অপমান ব্যবহার করা হতো। প্রকাশিত নথিপত্রে এমন জিজ্ঞাসাবাদের প্রতিবেদন অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে বন্দীদের মিথ্যা অপরাধ স্বীকার করতে বা অন্যদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা হতো, যাতে তাদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয় ও বিভক্তি গড়ে ওঠে। এই নথিগুলোর একটিতে উল্লেখ রয়েছে কিভাবে একদল জার্মান বন্দীকে নাশকতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এবং উদাহরণ স্থাপনের জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে চরম পরিস্থিতির মধ্যেও কিছু বন্দী প্রতিরোধের উপায় খুঁজে নিয়েছিল। বিভিন্ন গুলাগে জার্মান বন্দীরা, যার মধ্যে এসএস বাহিনীর সদস্যরাও ছিল, ছোট ছোট গোপন গোষ্ঠী গঠন করেছিল যাতে তারা একে অপরকে সহায়তা করতে পারে। তারা খাদ্য, পোশাক এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার পরামর্শ বিনিময় করত। এই সহায়তা নেটওয়ার্কগুলো অনেকের জন্য আশার এক গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিল, যদিও এতে ঝুঁকিও ছিল প্রচুর। 1949 সালের একটি প্রতিবেদনে এক সোভিয়েত রক্ষী লিখেছিলেন, এই মানুষগুলো সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও একে অপরকে সহায়তা করার উপায় খুঁজে বের করত। তাদের সহজে ভেঙে না পড়া আমাদের জন্য হতাশাজনক ছিল। কিছু বন্দী তাদের অবস্থার উন্নতির জন্য আরও ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করত। কেউ কেউ তাদের প্রযুক্তিগত দক্ষতা বা জ্ঞান বিনিময়ের মাধ্যমে রক্ষীদের সঙ্গে দরকসাক্ষীর চেষ্টা করত। অন্যদিকে আরও দুর্ভাগ্যবানরা পালানোর চেষ্টা করত, যদিও অধিকাংশ চেষ্টাই ব্যর্থ হতো এবং বন্দীদের ধরা পড়ার পর তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। সাইবেরিয়ার একটি শিবিরের নথিতে উল্লেখ রয়েছে 1946 ও 1950 সালের মধ্যে অন্তত 50টি পালানোর চেষ্টা করা হয়েছিল, যার সবটি ব্যর্থ হয়েছিল। শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের পাশাপাশি বন্দীদের সাংস্কৃতিক ও ভাষাগত বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হতো। অনেকেই রুশ ভাষা জানত না এবং আদেশ বুঝতে বা রক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে অন্যান্য বন্দীদের উপর নির্ভর করত।
এই বিচ্ছিন্নতা তাদের অসহায়ত্ব ও হতাশার অনুভূতি আরও বাড়িয়ে দিত। তবে কেউ কেউ ভাষাটি শেখার চেষ্টা করত, যা তাদের সমাজে অন্তর্ভুক্তির একটি উপায় হতে পারত বা কোনো কোনো ক্ষেত্রে তাদের রক্ষকদের সহানুভূতি অর্জনের সম্ভাবনা তৈরি করত। সময়ের সঙ্গে সঙ্গে গুলাগের কঠোর পরিস্থিতি এবং উচ্চ মৃত্যুহার ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে, বিশেষ করে 1953 সালে স্তালিনের মৃত্যুর পর রাজনৈতিক পরিবর্তনের কারণে। যদিও অনেক জার্মান বন্দী বেঁচে ফিরতে পারেনি, যারা বেঁচে গিয়েছিল তারা তাদের অভিজ্ঞতার ভার সারা জীবন বহন করেছে। তাদের সাক্ষ্য গুলাগের ভয়াবহতা বোঝার জন্য এবং যুদ্ধবন্দীদের প্রতি সোভিয়েত নীতির মানবিক মূল্য অনুধাবনের জন্য এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। গুলাগ ব্যবস্থা সোভিয়েত ন্যায়বিচার ও শাস্তির ধারণাকে প্রতিফলিত করেছিল, তবে এটি একই সঙ্গে দেখিয়েছে যে বন্দীরা সবচেয়ে চরম পরিস্থিতিতেও খাপ খাইয়ে নেওয়া এবং প্রতিরোধ গড়ে তোলার উপায় খুঁজে নিতে পারে। ঠান্ডা মাথার বিচার, এসএস বাহিনীর বিচার ও মৃত্যুদণ্ড। তৃতীয় রাইকের পতন 1945 সালে এক ন্যায়বিচারের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিল, বিশেষত সেই অঞ্চলগুলোর মধ্যে যা নাৎসি দখলের ফলে বিধ্বস্ত হয়েছিল। বন্দী হওয়া এসএস বাহিনীর সৈন্যদের জন্য এই ন্যায়বিচার প্রায়শই সংক্ষিপ্ত বিচার ও তাৎক্ষণিক মৃত্যুদণ্ডের মাধ্যমে বাস্তবায়িত হতো। সোভিয়েতরা, যারা জার্মান অধিকারের অধীনে প্রচণ্ড দুর্ভোগ সহ্য করেছিল, শুধু যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে চায়নি, বরং তারা গোটা বিশ্বকে এক সুস্পষ্ট বার্তা পাঠাতে চেয়েছিল, নাৎসি নৃশংসতার পরিণতি কী হতে পারে। তাদের দৃষ্টিতে জার্মানরা শুধু শত্রু ছিল না, তারা ছিল প্রকৃত অপরাধী। বন্দী হওয়ার পর এসএস বাহিনীর সদস্যদের অন্য বন্দীদের থেকে আলাদা করা হতো এবং এনকেভিডির কঠোর জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হতো। 1997 সালে প্রকাশিত সোভিয়েত নথিপত্রে জানা যায়, এই জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য শুধু নাৎসি কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা ছিল না, বরং অধিকৃত অঞ্চলে সংঘটিত নির্দিষ্ট অপরাধগুলোর জন্য দায়ীদের শনাক্ত করাও ছিল অন্যতম লক্ষ্য। এসএস বাহিনীর কর্মকর্তারা বিশেষভাবে খুঁজে বের করার টার্গেট ছিল, এবং তাদের নাম স্থানীয় সাক্ষ্য ও উদ্ধারকৃত নথিপত্র থেকে প্রস্তুত করা তালিকাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকত। বহু ক্ষেত্রে এসব বিচার আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করত না। সদ্য মুক্তপ্রাপ্ত গ্রাম ও শহরগুলিতে পরিচালিত এসব বিচার ছিল দ্রুত ও নিষ্ঠুর। 1945 সালের এনকেভিডির একটি প্রতিবেদনে দেখা যায় কিভাবে বন্দীদের সামরিক আদালতের সামনে হাজির করা হতো, যা প্রায়শই খোলা চত্বরে বা যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত সরকারি ভবনে বসানো হতো। সাক্ষীরা, যাদের অধিকাংশই ছিল দখলের সময় অত্যাচার সহ্য করা বেসামরিক নাগরিক, অভিযুক্তদের বিরুদ্ধে হৃদয়বিদারক বিবরণ দিত। বেলারুশের এক বেঁচে থাকা ব্যক্তি বর্ণনা করেছিলেন কিভাবে তিনি সেই এসএস কর্মকর্তাকে শনাক্ত করেছিলেন, যিনি তার পরিবারের মৃত্যুদণ্ড কার্যকরের দায়িত্বে ছিলেন। আমি তার চোখের দিকে তাকালাম এবং তার নাম উচ্চারণ করলাম। সে অস্বীকার করার চেষ্টা করেনি। সে জানত যে পালানোর কোনো পথ নেই। রায় ছিল প্রায় সর্বদাই একই, মৃত্যুদণ্ড। অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুদণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা হতো এবং এটি প্রায়শই প্রকাশ্যে সম্পন্ন করা হতো, যাতে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ন্যায়বিচারের অনুভূতি তৈরি হয়। পোল্যান্ডে পাওয়া নথিপত্রে উল্লেখ রয়েছে কিভাবে মিনস্ক শহরে এক গণমৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যেখানে 50-এর বেশি এসএস সদস্যকে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়। এক স্থানীয় প্রত্যক্ষদর্শী এই ঘটনার বর্ণনা করতে গিয়ে বলেন, আমরা দেখতে চেয়েছিলাম তারা কিভাবে শাস্তি পায়, কিন্তু একই সঙ্গে এত মৃত্যু দেখা কঠিন ছিল, যদিও তারা আমাদের শত্রু ছিল। যদিও অনেক বিচার সংক্ষিপ্ত ছিল, কিছু জটিল মামলা সামরিক আদালতে পাঠানো হয়েছিল। এসব প্রক্রিয়ায় বন্দীদের নির্দিষ্ট অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হতো, গণহত্যা পরিচালনা থেকে শুরু করে কনসেন্ট্রেশন ক্যাম্প তদারকির মতো অপরাধ পর্যন্ত। সবচেয়ে পরিচিত ঘটনাগুলোর মধ্যে একটি ছিল এক এসএস কমান্ডারের বিচার, যাকে কেনিগসবার্গের কাছে বন্দী করা হয়েছিল এবং যিনি ইউক্রেনে 3000-এর বেশি বেসামরিক নাগরিক হত্যার আদেশ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। তার বিচারে উদ্ধারকৃত নথিপত্র ও সাক্ষীদের বিবরণ উপস্থাপন করা হয়েছিল, যা তার কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ প্রদান করে। তার রায় প্রত্যাশিতভাবেই ছিল মৃত্যুদণ্ড। কৌতূহলজনকভাবে বন্দী হওয়া এসএস বাহিনীর সকল সদস্য একই পরিণতির সম্মুখীন হয়নি। কিছু সদস্য, বিশেষ করে যারা সোভিয়েতদের সঙ্গে সহযোগিতা করেছিল বা মূল্যবান তথ্য সরবরাহ করেছিল, মৃত্যুদণ্ড এড়াতে সক্ষম হয়েছিল। এনকেভিডির নথিপত্রে এমন কিছু এসএস কর্মকর্তার উল্লেখ রয়েছে যারা নাৎসি বাহিনীর গতিবিধি, গোপন সরবরাহের স্থান এবং এমনকি কিছু গোপন প্রকল্পের তথ্য বিনিময়ের মাধ্যমে করুণা প্রার্থনা করেছিল। তবে এই সহযোগিতা সব সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করত না, কারণ অনেককেই পরবর্তীতে গুলাগে পাঠানো হয়, যেখানে তারা একইভাবে নির্মম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল।
আনুষ্ঠানিক বিচার ছাড়াও সোভিয়েতরা এসএস বাহিনীর সদস্যদের মোকাবিলায় বহির্বিচারিক পদ্ধতি গ্রহণ করেছিল। বহু ক্ষেত্রে বন্দীদের বিচার ছাড়াই গণহারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, বিশেষ করে সেই সব অঞ্চলে যেখানে নাৎসি নৃশংসতার গভীর ক্ষত ছিল। ইউক্রেনে পাওয়া এক নথিতে উল্লেখ রয়েছে কিভাবে একদল ৩০ জন এসএস বন্দীকে গুলি করে হত্যা করা হয়েছিল, যা দখলদারিত্বের সময় কাছাকাছি একটি গ্রামের ধ্বংসের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছিল। যদিও এসব কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে অনুমোদিত ছিল না, স্থানীয় কর্তৃপক্ষ প্রতিশোধের মাধ্যমে ন্যায়বিচারের দাবি মেটানোর জন্য এসব ঘটনাকে সহ্য করত। জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনও একটি নিয়মিত উপাদান হয়ে উঠেছিল। যদিও সোভিয়েতরা এসব পদ্ধতিকে অপরিহার্য বলে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, বন্দীদের বর্ণনা এক ভয়ঙ্কর চিত্র প্রকাশ করে। 1946 সালের একটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে কিভাবে বন্দীদের স্বীকারোক্তি আদায়ের জন্য মারধর, ঘুম থেকে বঞ্চিত করা এবং চরম ঠান্ডার মধ্যে ফেলে রাখার মতো কৌশল ব্যবহার করা হতো। পূর্ব প্রুশিয়ায় বন্দী হওয়া এক সাবেক এসএস সদস্য কয়েক বছর পর বর্ণনা করেছিলেন কিভাবে তাকে একটানা নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল। তারা জানত না আমি ঠিক কী করেছি, কিন্তু তারা চেয়েছিল আমি যেন কিছু স্বীকার করি। দিনের পর দিন না খেয়ে বিশ্রাম ছাড়া কাটানোর পর আমি যা চেয়েছিল তা স্বীকার করে কাগজে স্বাক্ষর করলাম। এই বিচার ও মৃত্যুদণ্ডে প্রচারণাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সোভিয়েতরা এসব বিচার ও রায় অত্যন্ত সচেতনভাবে নথিবদ্ধ করত, যাতে ছবির মাধ্যমে এবং চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বকে দেখানো যায় যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। এসব ছবি ও ভিডিও সংবাদপত্রে প্রকাশিত হতো এবং সিনেমা হলেও দেখানো হতো, যেখানে অভিযুক্তদের হাতকড়া পরানো অবস্থায় সাক্ষীদের মুখোমুখি দাঁড়ানো এবং শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দেখানো হতো। এই প্রচারণা কেবল সোভিয়েত বিজয়ের বার্তা শক্তিশালী করত না, বরং এটি সম্ভাব্য শত্রুদের জন্য একটি সতর্কবার্তাও ছিল। এসএস বাহিনীর সদস্যদের প্রতি এই কঠোর আচরণ ও সোভিয়েতদের পরিচালিত বিচার ও মৃত্যুদণ্ডের ঘটনাগুলো আজও ঐতিহাসিক বিতর্কের বিষয়। যদিও এই বন্দীদের অনেকে ভয়াবহ যুদ্ধাপরাধের জন্য দায়ী ছিল, তবু বিচার ও বহির্বিচারিক মৃত্যুদণ্ডের পরিস্থিতি যুদ্ধকালীন ন্যায়বিচারের সীমা সম্পর্কে প্রশ্ন তোলে। সোভিয়েত হেফাজতে এসএস বন্দীদের প্রতি আচরণ যুদ্ধোত্তর নৃশংসতার প্রতীক হয়ে উঠেছিল। বহু মানুষের কাছে এই পুরুষেরা ছিল নাৎসি শাসনের সবচেয়ে জঘন্য দিকের প্রতিনিধিত্বকারী, এবং তাদের পরিণতি ন্যায়বিচারের ইচ্ছা ও যুদ্ধের রেখে যাওয়া গভীর ক্ষতের প্রতিফলন ছিল। এসএস বাহিনীর বিচার ও মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে বিশ্ব এক অধ্যায় প্রত্যক্ষ করেছিল, যেখানে ন্যায়বিচার ও প্রতিশোধ অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গিয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছে। মৃত্যু ও বিস্মৃতির মাঝখানে বন্দিশিবিরে উচ্চ মৃত্যুহার। হাজার হাজার জার্মান বন্দীর, যার মধ্যে এসএস বাহিনীর সদস্যরাও অন্তর্ভুক্ত ছিল, বন্দিত্ব সোভিয়েত ইউনিয়নের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বছরগুলিতে একটি বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই বন্দীদের গুলাগে পাঠানো হয়, যেখানে তাদের জীবনযাত্রার কঠিন পরিস্থিতি বহু মানুষের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। সোভিয়েত বন্দিশিবিরগুলিতে মৃত্যুহার ছিল বিপজ্জনকভাবে উচ্চ, যার প্রধান কারণ ছিল ক্ষুধা, রোগ, কঠোর পরিশ্রম এবং নির্মম আচরণ। এই অধ্যায়ে এসব মৃত্যুর কারণ ও সেই বন্দীদের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছে, যারা কোনোভাবে বেঁচে ফিরতে সক্ষম হয়েছিল। গুলাগগুলো, যা সাধারণত দুর্গম ও বসবাসের অযোগ্য অঞ্চলে অবস্থিত ছিল, তা একদিকে বন্দীদের শাস্তি দেওয়ার জন্য এবং অন্যদিকে তাদের শ্রম ব্যবহারের জন্য পরিকল্পিত ছিল। এসএস বাহিনীর সদস্যদের জন্য এই পরিস্থিতি ছিল আরও ভয়াবহ, কারণ তাদের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোতে নিয়োজিত করা হতো এবং তাদের সেই সামান্য সুবিধাগুলোও দেওয়া হতো না, যা অন্য বন্দীরা পেতে পারত। 1946 সালের এনকেভিডির নথিপত্রে দেখা যায়, এসএস বাহিনীর সদস্যদের অগ্রাধিকারের ভিত্তিতে কি নজরদারি ও শাস্তির আওতায় রাখা হতো, কারণ তারা পরাজিত শত্রুর মূল আদর্শিক স্তম্ভ হিসেবে বিবেচিত হতো। ক্ষুধা ছিল বন্দিশিবিরে উচ্চ মৃত্যুহারের অন্যতম প্রধান কারণ। খাদ্যের পরিমাণ ছিল ন্যূনতম এবং তা বন্দীদের বাধ্যতামূলক শ্রমের দৈনিক ক্যালোরির চাহিদা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হতো। বন্দীরা প্রধানত কালো রুটি, পাতলা বাঁধাকপির স্যুপ এবং মাঝে মাঝে শুকনো মাছের ওপর নির্ভর করত। ভোরকুটা শিবিরের এক বন্দীর দ্বারা পাঠানো একটি আটককৃত চিঠিতে বর্ণিত হয়েছে তাদের হতাশা, এই খাবার একটি শিশুর জন্যও যথেষ্ট নয়। প্রতিদিন আমরা আরও দুর্বল হয়ে পড়ছি, আর কিছু মানুষ আর বিছানা থেকে উঠতেই পারে না। আমরা ধীরে ও নীরবে অনাহারে মারা যাচ্ছি। রোগ ছিল আরেকটি মারাত্মক শত্রু। যক্ষ্মা, টাইফাস এবং আমাশি দ্রুত ছড়িয়ে পড়ত গাদাগাদি করে থাকা ও পর্যাপ্ত বাতাস চলাচলহীন ব্যারাকে। অসুস্থ বন্দীরা খুব কমই পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পেত এবং অনেককে কেবল তাদের ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হতো।
মস্কোতে প্রকাশিত গোপন নথিতে দেখা যায় কিছু শিবিরে 1 বছরে রোগজনিত মৃত্যুহার 30% ছাড়িয়ে গিয়েছিল। সাইবেরিয়ার এক বন্দি শিবিরের প্রতিবেদনে বলা হয়েছে কিভাবে অসুস্থ বন্দীদের পৃথক ব্যারাকে স্থানান্তর করা হতো, যা কি অপেক্ষার অঞ্চল কি নামে পরিচিত ছিল, যেখানে মূলত বন্দীদের মৃত্যুর জন্য ফেলে রাখা হতো। জোরপূর্বক শ্রম মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। বন্দীদের প্রচণ্ড শীত ও অসহনীয় গরমে অবিরাম পরিশ্রম করতে বাধ্য করা হতো, যেখানে তাদের কাজের মধ্যে ছিল রাস্তা ও রেললাইন নির্মাণ, কয়লা খনন এবং কাঠ সংগ্রহ। শীতকালে তাপমাত্রা -40°C নিচে নেমে যেত, আর গ্রীষ্মকালে প্রচণ্ড গরম ও কীটপতঙ্গের উপদ্রব জীবনকে একইভাবে দুর্বিষহ করে তুলত। কলিমার গুলাগের নথিপত্রে এমন ঘটনা উল্লেখ রয়েছে যেখানে বন্দীরা খনিতে চরম ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়ে মারা যেত এবং তাদের মৃতদেহ কেবল কয়েকদিন পর উদ্ধার করা হতো। পালানোর চেষ্টা, যদিও তা দূরত্ব ও বসবাসের অযোগ্য পরিস্থিতির কারণে বিরল ছিল, তবুও এটি মৃত্যুহারের আরেকটি কারণ হয়ে উঠেছিল। যারা পালানোর চেষ্টা করত এবং ধরা পড়ত, তাদের তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বা চরম শাস্তির সম্মুখীন হতে হতো। সাইবেরিয়ার একটি বন্দি শিবিরের এক সোভিয়েত রক্ষী স্মরণ করেছিলেন কিভাবে পালানোর প্রচেষ্টাগুলো অন্যদের নিরুৎসাহিত করার জন্য কঠোরভাবে দমন করা হতো। যারা পালানোর চেষ্টা করত, তারা খুব কমই কয়েক কিলোমিটারের বেশি অগ্রসর হতে পারত। আমরা তাদের জমে যাওয়া অবস্থায়, অনাহারে মৃত অথবা বন্য পশুর হাতে নিহত অবস্থায় খুঁজে পেতাম। অন্যদের জন্য এটি ছিল এক স্পষ্ট সতর্কবার্তা যে পালানো অসম্ভব। এই সমস্ত কারণ একত্রে এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল যেখানে জীবন ছিল ক্ষণস্থায়ী আর মৃত্যু ছিল অবিরাম। কিছু বন্দি শিবিরে মৃতদেহ গণকবরে স্তূপ করে রাখা হতো এবং রোগের বিস্তার ঠেকাতে তাদের শরীরে চুন ঢেলে দেওয়া হতো। কেনিক্সবার্গে বন্দী হওয়া এক জার্মান বেঁচে ফেরা বন্দির সাক্ষ্যে উঠে আসে মৃতদেহ অপসারণের অভিজ্ঞতা। প্রতিদিন আমরা লাশগুলোকে ঠেলাগাড়িতে করে বনের মধ্যে এক গভীর গর্তে নিয়ে যেতাম। প্রথম মাসের পর আমরা গুনতে ছেড়ে দিয়েছিলাম। যেন মৃত্যু আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশে পরিণত হয়েছিল কি, তবে সকল বন্দী মৃত্যুবরণ করেনি। কিছু বন্দী বেঁচে থাকার জন্য অভ্যন্তরীণ সহায়তা নেটওয়ার্ক গড়ে তুলেছিল। এই গোপন নেটওয়ার্ক, যদিও ছোট এবং ঝুঁকিপূর্ণ ছিল, তবুও বন্দীদের মধ্যে খাদ্য, পোশাক ও কঠোর পরিশ্রমের বিরুদ্ধে প্রতিরোধের কৌশল বিনিময়ের সুযোগ করে দিত। এনকেভিডির একটি নথিতে উল্লেখ করা হয়েছে যে এই ধরনের নেটওয়ার্ক বিশেষ করে জার্মান বন্দীদের মধ্যে বেশি দেখা যেত, যেখানে তারা ছোট ছোট দল গঠন করে একে অপরকে সাহায্য করত, যদিও ধরা পড়লে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতো। সোভিয়েত প্রচারণা গুলাগে উচ্চ মৃত্যুহারকে ছোট করে দেখানোর চেষ্টা করত, বন্দিশিবিরগুলোকে কুপন শিক্ষা গিয়ে ও জনগণের শত্রুদের জন্য ন্যায়বিচারের স্থান হিসেবে উপস্থাপন করত। তবে অভ্যন্তরীণ নথিপত্র সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা প্রকাশ করে। 1947 সালের একটি প্রতিবেদনে এক এনকেভিডি কর্মকর্তা স্বীকার করেছিলেন কিছু বন্দিশিবিরে মৃত্যুহার গ্রহণযোগ্য মাত্রা অতিক্রম করেছে, তবে বর্তমান পরিস্থিতির কারণে এগুলো উন্নত করা সম্ভব নয়। এই বক্তব্য সোভিয়েত কর্তৃপক্ষের সেই নির্লিপ্ত মনোভাব প্রতিফলিত করে যেখানে বন্দীদের কেবলমাত্র শ্রমশক্তি হিসেবে বিবেচনা করা হতো এবং তাদের দুর্ভোগ গুরুত্বহীন ছিল। যদিও 1953 সালে স্তালিনের মৃত্যুর পর গুলাগের পরিস্থিতি সামান্য উন্নতি হতে শুরু করে, তখন পর্যন্ত বহু বন্দী কঠোর পরিবেশের শিকার হয়ে প্রাণ হারিয়েছিল। যারা বেঁচে ফিরেছিল তারা সারা জীবন শারীরিক ও মানসিক ক্ষত বয়ে বেরিয়েছে। তাদের সাক্ষ্য কেবল গুলাগের নির্মমতার দৃষ্টান্তই নয়, বরং এটি মানবজাতির সবচেয়ে চরম পরিস্থিতিতেও প্রতিরোধ করার ক্ষমতার প্রতিফলন। সোভিয়েত বন্দিশিবিরগুলিতে উচ্চ মৃত্যুহার ছিল যুদ্ধবন্দীদের প্রতি কঠোর নীতির এক নির্মম প্রতিচ্ছবি, বিশেষ এসএস বাহিনীর সঙ্গে সম্পৃক্ত বন্দীদের জন্য। অনুশোচনার শক্তি, সহযোগিতায় পরিণত বন্দীরা। সোভিয়েত গুলাগগুলোতে, যেখানে ক্ষুধা, বাধ্যতামূলক শ্রম এবং রোগ বন্দীদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, কিছু বন্দী বেঁচে থাকার জন্য মরিয়া বিকল্প খুঁজতে শুরু করে। এসএস বাহিনীর সদস্য ও অন্যান্য জার্মান বন্দীদের মধ্যে একটি বিতর্কিত পথ দেখা দেয়, সোভিয়েত কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করা। যদিও এই সহযোগিতা উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা দিত না, এটি চরম দুর্ভোগের মাঝে কিছুটা স্বস্তির সুযোগ তৈরি করত। প্রথম থেকেই সোভিয়েত কর্তৃপক্ষ এমন কর্মসূচি চালু করেছিল যার লক্ষ্য ছিল সেই সব বন্দীদের চিহ্নিত করা যাদের গোপন শিক্ষিত কি করা সম্ভব অথবা যারা গুপ্তচর বা তথ্যদাতা হিসেবে ব্যবহৃত হতে পারে। এই কর্মসূচিগুলো মূলত তরুণ বন্দী এবং এসএস বাহিনীর নিম্নপদস্থ সদস্যদের লক্ষ্য করে পরিচালিত হতো, কারণ সোভিয়েতদের মতে এদের সহজেই প্রভাবিত করা সম্ভব। 1999 সালে প্রকাশিত এনকেভিডির নথিপত্রে দেখা যায় যারা সহযোগিতা করতে রাজি হতো তাদের জন্য উন্নত খাবার, কম সময়ের কাজ বা অপেক্ষাকৃত ভালো পরিস্থিতির মতো কিছু প্রণোদনা দেওয়া হতো।
অনেক ক্ষেত্রেই বন্দীদের নিযোগ করা হতো অন্যান্য বন্দীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে কমিউনিস্ট প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য। কমিউনিস্ট পুনঃশিক্ষণ ছিল বন্দীদের নিযোগের অন্যতম প্রধান অস্ত্র। বিভিন্ন বন্দী শিবিরে বাধ্যতামূলক শিক্ষা সেশন পরিচালনা করা হতো, যেখানে মার্ক্সবাদ লেনিনবাদের মৌলিক নীতিগুলো শেখানো হতো এবং ফ্যাসিবাদী মতাদর্শের সমালোচনা করা হতো। বন্দীদের এসব সেমিনারে অংশ নিতে বাধ্য করা হতো, রাজনৈতিক গ্রন্থ পড়তে দেওয়া হতো এবং বিতর্কে অংশ নিতে উৎসাহিত করা হতো। 1948 সালের একটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে কিভাবে কিছু বন্দী তাদের জনসমক্ষে দেওয়া বক্তব্যে কমিউনিস্ট ভাবধারা পুনরাবৃত্তি করতে শুরু করেছিল, যদিও অনেক ক্ষেত্রেই এটি ছিল কেবল বেঁচে থাকার একটি কৌশল। সহযোগীদের মধ্যে কিছু বন্দী আরও সক্রিয় ভূমিকা পালন করেছিল, যারা দোভাষী, তদারককারী বা বন্দী ও রক্ষীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত। এমনই এক নজির কার্ল ডব্লিউ নামের এক প্রাক্তন এসএস কর্মকর্তা, যিনি সাইবেরিয়ার একটি গুলাগে কয়েক মাস কাটানোর পর সোভিয়েত কর্তৃপক্ষের জন্য দোভাষী হিসেবে কাজ করার প্রস্তাব দেন। 2004 সালে প্রকাশিত নথিপত্রে উল্লেখ রয়েছে কিভাবে কার্ল তার অবস্থান ব্যবহার করে নির্দিষ্ট বন্দীদের জন্য কিছুটা ভালো পরিস্থিতি আদায় করার বিনিময়ে পালানোর প্রচেষ্টা ও গোপন নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সরবরাহ করত। যদিও তার সহযোগিতা তাকে জোরপূর্বক শ্রম থেকে রক্ষা করেছিল, তবে এটি তাকে তার সহবন্দীদের মধ্যে সন্দেহ ও শত্রুতার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। অন্যদের জন্য সহযোগিতা মানে ছিল বন্দীদের মধ্যে প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া। ভোরকুটা অঞ্চলের এক বন্দী শিবিরে যারা সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছিল, তাদেরকে নাৎসি শাসন নিন্দা করে এবং কমিউনিজমের প্রশংসা করে বক্তব্য দিতে ভিডিও করা হয়েছিল। এসব রেকর্ড শুধু বন্দী শিবিরের মধ্যে ব্যবহৃত হতো না, বরং বিদেশেও প্রচার করা হতো, যা সোভিয়েত ন্যায়বিচার ও আদর্শিক শ্রেষ্ঠত্বের ভাবমূর্তি গড়ে তোলার কৌশলের অংশ ছিল। 1949 সালের একটি নথিতে এমনই এক ভিডিও রেকর্ডের বিবরণ পাওয়া যায়, যেখানে এক জার্মান বন্দী বলেছিল, সোভিয়েত ইউনিয়নের জন্য ধন্যবাদ, আমি আমার অতীতের ভুলগুলো উপলব্ধি করতে পেরেছি। এখন আমি বুঝতে পারি যে ফ্যাসিবাদ শুধু ধ্বংসই বয়ে আনে গি। তবে এই সহযোগিতা সবসময় স্বেচ্ছায় করা হতো না। নির্মম জিজ্ঞাসাবাদ এবং ব্যারাকের সহবন্দীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি ছিল বন্দীদের সহযোগিতায় বাধ্য করার সাধারণ কৌশল। এনকেভিডির একটি প্রতিবেদনে বর্ণনা করা হয়েছে কিভাবে কিছু বন্দীকে কম খাবার দেওয়া বা শাস্তির ব্যারাকে পাঠানোর হুমকি দিয়ে তাদের সহবন্দীদের উপর গুপ্তচর বৃত্তি করতে বাধ্য করা হতো। কাজাখস্তানের এক গুলাগের প্রাক্তন রক্ষী স্মরণ করেছিলেন কিভাবে এই গুপ্তচরদের ব্যবহারযোগ্য কিন্তু ত্যায্যযোগ্য হিসেবে বিবেচনা করা হতো। আমরা জানতাম তারা শুধু বাধ্য হয়েই সহযোগিতা করছে, কারণ তাদের অন্য কোনো বিকল্প ছিল না। যখন তারা আমাদের জন্য আর কাজে আসত না, তখন তারা পুনরায় বন্দীদের দলে ফেরত যেত, আর এই চক্র চলতেই থাকত। সব সহযোগী প্রত্যক্ষ চাপের কারণে কাজ করত না। কিছু বন্দী বছরের পর বছর কঠোর বন্দিত্ব ও চরম পরিস্থিতির মুখোমুখি হয়ে তাদের শেখানো কমিউনিস্ট মতাদর্শ গ্রহণ করতে শুরু করেছিল। যদিও এই ধরনের ঘটনা বিরল ছিল, নথিপত্রে উল্লেখ রয়েছে যে কিছু বন্দী সত্যিই সোভিয়েত বর্ণনায় বিশ্বাস স্থাপন করেছিল এবং তাদের আনুগত্য প্রমাণের চেষ্টা করেছিল। 1950 সালের একটি নথিতে দেখা যায় কিভাবে একদল জার্মান বন্দী একটি কমিটি গঠন করেছিল, যা বন্দী শিবিরের ভেতরে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করত, যার মধ্যে রুশ ভাষার ক্লাস এবং সমাজতান্ত্রিক সাহিত্য নিয়ে বিতর্ক অন্তর্ভুক্ত ছিল। সহযোগীদের মুক্তির পর তাদের ভাগ্য ভিন্ন ভিন্ন ছিল। কেউ কেউ পূর্ব জার্মানিতে ফিরে গিয়ে সমাজতান্ত্রিক শাসনের অধীনে সমাজে পুনঃস্থাপিত হয়েছিল। এই ব্যক্তিরা প্রায়ই স্থানীয় প্রশাসনে কাজ করত, যেখানে গুলাগে কাটানো তাদের অভিজ্ঞতা সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের আনুগত্যের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতো। তবে পশ্চিম জার্মানিতে ফেরত যাওয়া সহযোগীরা সম্পূর্ণ ভিন্ন ভাগ্যের সম্মুখীন হয়েছিল। তাদের পরিচয় প্রকাশ হলে অনেকেই নিজ সম্প্রদায়ের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল এবং কি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছিল। 1956 সালের একটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে কিভাবে এক প্রাক্তন সহযোগী বাভারিয়ায় নিজ গ্রামে ফিরে গেলে প্রতিবেশীদের দ্বারা আক্রমণের শিকার হন। সোভিয়েতদের দেওয়া প্রণোদনা সত্ত্বেও সহযোগিতা ছিল ঝুঁকিপূর্ণ। যারা সহযোগিতা করত তারা প্রায়ই সোভিয়েত কর্তৃপক্ষ ও সহবন্দীদের উভয়ের কাছ থেকেই অবিশ্বাসের চোখে দেখা হতো। ব্যারাকগুলোর মধ্যে সহযোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হতো এবং কিছু ক্ষেত্রে অন্য বন্দীদের দ্বারা হামলার শিকার হতে হতো, যারা তাদের বিশ্বাসঘাতক মনে করত। এক জার্মান বন্দীর সাক্ষ্যে উঠে আসে কিভাবে এক সহযোগীকে পালানোর প্রচেষ্টার তথ্য গোপনে রক্ষীদের কাছে জানিয়ে দেওয়ার কারণে চিহ্নিত করা হয়েছিল এবং পরে অন্য বন্দীদের হাতে পিটিয়ে মারা হয়েছিল। গুলাগে জার্মান বন্দীদের মধ্যে সহযোগিতার এই ঘটনা চরম পরিস্থিতিতে টিকে থাকার কঠিন বাস্তবতাকে প্রতিফলিত করে।
কেউ কেউ আদর্শগত কারণে এই পথ বেছে নিয়েছিল, কিন্তু বেশিরভাগই কেবল নিজেদের রক্ষা করতে বাধ্য হয়েছিল। এই ঘটনাগুলো, যদিও তুলনামূলকভাবে কম আলোচিত, বন্দিশিবিরের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রতিরোধের জটিল প্রকৃতি সম্পর্কে একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে, যেখানে কখনো কখনো জীবন মৃত্যুর পার্থক্য নির্ধারিত হতো ক্ষুদ্রতম সিদ্ধান্তের মাধ্যমে। বাড়ি ফেরা, বেঁচে ফেরা বন্দীদের দীর্ঘ পথ চলা। 1953 সালে স্তালিনের মৃত্যু সোভিয়েত গুলাগে আটক জার্মান যুদ্ধবন্দীদের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। নিকিতা ক্রুশ্চেভের নতুন নেতৃত্বের নীতিগুলি ধীরে ধীরে বন্দীদের মুক্তির পথ তৈরি করে, যার মধ্যে এসএস বাহিনীর সদস্যরাও ছিল। তবে এই ফিরে আসার যাত্রা সহজ ছিল না, এটি ছিল দীর্ঘ, ক্লান্তিকর এবং অনিশ্চয়তায় পরিপূর্ণ। অনেকের জন্য ফেরা মানে শুধু শারীরিক মুক্তি নয়, বরং এক নতুন সংগ্রামের শুরু, এক পরিবর্তিত সমাজে পুনরায় খাপ খাইয়ে নেওয়ার লড়াই। বন্দীদের প্রত্যাবর্তন ধাপে ধাপে শুরু হয়েছিল। 1955 সালে পশ্চিম জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আলোচনার পর জার্মান যুদ্ধবন্দীদের মুক্তির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদের যুদ্ধাপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, যদিও তারা ইতোমধ্যে বহু বছর গুলাগে কাটিয়েছিল। 1989 সালে প্রকাশিত এক সোভিয়েত প্রতিবেদনে উল্লেখ রয়েছে কিভাবে বন্দীদের সাইবেরিয়া ও অন্যান্য দূরবর্তী অঞ্চল থেকে ট্রেনে করে ইউরোপের পূর্বাঞ্চলের প্রত্যাবর্তন কেন্দ্রগুলোতে আনা হয়েছিল, যেখানে তাদের জার্মান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এই যাত্রা চ্যালেঞ্জ মুক্ত ছিল না। গাদাগাদি করা ট্রেনগুলোতে বন্দীদের নিয়ে যাওয়া হতো, যেখানে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী ছিল অত্যন্ত সীমিত। বছরের পর বছর বাধ্যতামূলক শ্রম, অনাহার ও রোগে দুর্বল হয়ে পড়া পুরুষদের জন্য এই ভ্রমণ ছিল আরেকটি কঠিন পরীক্ষা। হাইনরিখ কে নামে এক প্রাক্তন এসএস সদস্য, যিনি 1956 সালে মুক্তি পেয়েছিলেন, তার যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। আমরা একসময়ের নিজেদের ছায়ামাত্র ছিলাম। কিছু মানুষ পথেই মারা গিয়েছিল। এটি বাড়ি ফেরার যাত্রা ছিল না, এটি আমাদের বেঁচে থাকার আরেকটি সংগ্রাম ছিল। জার্মানিতে পৌঁছানোর পর বন্দীরা এক কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছিল। পূর্ব জার্মানিতে, যা তখন সমাজতান্ত্রিক শাসনের অধীনে ছিল, মুক্তিপ্রাপ্তদের সতর্কতার সঙ্গে গ্রহণ করা হয়েছিল। যদিও কিছু বন্দী কর্মক্ষেত্রে পুনরায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছিল এবং স্থানীয় প্রশাসনে কাজ করার প্রস্তাবও পেয়েছিল, তবুও সেখানকার সরকার তাদের প্রতি সন্দেহ পোষণ করত। স্টাসির সংরক্ষণাগারে পাওয়া নথিপত্রে দেখা যায়, অনেক মুক্তিপ্রাপ্তদের উপর কড়া নজরদারি রাখা হতো, বিশেষত যারা পূর্বে এসএস বাহিনীর সঙ্গে যুক্ত ছিল, কারণ কর্তৃপক্ষ মনে করত তারা সমাজতান্ত্রিক মতাদর্শের জন্য হুমকি হতে পারে। পশ্চিম জার্মানিতে ফেরার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভারমাক্টের অন্যান্য প্রাক্তন সৈন্যদের তুলনায় এসএস বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সমাজের দৃষ্টিভঙ্গি ছিল অনেক কঠোর। অনেক নাগরিক তাদের সরাসরি তৃতীয় রাইকের অপরাধের জন্য দায়ী মনে করত, এবং তাদের সংস্থার সঙ্গে সংযুক্তি তাদের সামাজিকভাবে একঘরে করে তোলে। 1958 সালের বাভারিয়ান সরকারের এক প্রতিবেদনে উল্লেখ রয়েছে কিভাবে কিছু সম্প্রদায় মুক্তিপ্রাপ্তদের প্রত্যাখ্যান করেছিল, বিশেষত যারা পূর্বে এসএস বাহিনীর সদস্য ছিল, কারণ তারা নাৎসি অতীতের এক অস্বস্তিকর স্মৃতি হিসেবে বিবেচিত হতো। বেঁচে ফেরা বন্দীদের জন্য পুনরায় সমাজে মিশে যাওয়া ছিল এক অবিরাম সংগ্রাম। বহু বছর গুলাগে কাটানোর পর তারা শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হয়েছিল, যা তাদের কর্মজীবনে পুনরায় প্রবেশকে কঠিন করে তুলেছিল। অনেকে তাদের অভিজ্ঞতা থেকে গভীর মানসিক আঘাত নিয়ে ফিরেছিল, যার ফলে তারা নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছিল। অন্যদিকে কেউ কেউ নিজের অতীত গোপন করে নির্বে নতুন জীবন শুরু করার চেষ্টা করেছিল। হামবুর্গে পাওয়া এক ব্যক্তিগত নথিতে দেখা যায় কিভাবে এক মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তার নাম পরিবর্তন করে অন্য অঞ্চলে চলে গিয়েছিল, যাতে সে তার অতীতের কলঙ্ক থেকে নিজেকে দূরে রাখতে পারে। এই চ্যালেঞ্জগুলোর সত্ত্বেও কিছু প্রত্যাগত ব্যক্তি অন্যান্য বেঁচে থাকা ব্যক্তিদের দ্বারা গঠিত গোপন নেটওয়ার্কগুলোর মধ্যে সহায়তা খুঁজে পেতে সক্ষম হয়েছিল। এই নেটওয়ার্কগুলো অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার, কাজ খোঁজার এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার জন্য একটি স্থান প্রদান করত। তবে এই দলগুলো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল, বিশেষ করে পশ্চিম জার্মানিতে, যেখানে মিত্র বাহিনী যে কোনো নাৎসি মতাদর্শের পুনরুত্থানকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিল। বেঁচে থাকা ব্যক্তিদের গল্পগুলো তাদের প্রত্যাবর্তনের জটিলতা সম্পর্কে একটি হৃদয়বিদারক দৃষ্টিভঙ্গি প্রদান করে। একজন সাবেক এসএস বন্দী, কার্ল এম নামে পরিচিত, তার স্মৃতিকথায় লিখেছিলেন, বাড়ি ফেরা মানে জীবনে ফিরে আসা নয়। যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছিল, আর গুলাগে কাটানোর সময় যা অবশিষ্ট ছিল তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। আমাদের অনেকেই এই নতুন পৃথিবীতে নিজেদের স্থান কখনো খুঁজে পায়নি গিয়ে।
বন্দীদের মুক্তি তাদের পরিবারগুলোর উপরও প্রভাব ফেলেছিল, যারা বছরের পর বছর তাদের প্রিয়জনদের কোনো খবর না পেয়ে কাটিয়েছিল। কিছু ক্ষেত্রে পুরুষেরা ফিরে এসে দেখল যে তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে বা নিখোঁজ। অন্যরা আবিষ্কার করল যে তাদের বাড়ি নতুন বাসিন্দাদের দ্বারা দখল করা হয়েছে অথবা যুদ্ধের সময় ধ্বংস হয়ে গেছে। এই মানসিক ধাক্কা অনেকের মধ্যেই আগেই বিদ্যমান বিচ্ছিন্নতার অনুভূতিকে আরও গভীর করে তোলে। যদিও বেশিরভাগ বন্দীকে 1950 দশকে মুক্তি দেওয়া হয়েছিল, কিছু বন্দী 1960 দশকের অনেকটা সময় পর্যন্ত সোভিয়েত হেফাজতে ছিল, বিশেষ করে তারা যারা গুরুতর যুদ্ধাপরাধের অভিযোগের সম্মুখীন হয়েছিল। নথিপত্র ইঙ্গিত দেয় যে এই ব্যক্তিদের সোভিয়েত আদালতে বিচার করা হয়েছিল এবং দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছিল। অন্যদিকে কিছু বন্দী নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদের কোনো চিহ্নই আর পাওয়া যায়নি। 1970 সালের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে কয়েকজন বন্দীর নাম উল্লেখ করা হয়েছে, যারা তাদের অনুমিত মুক্তির বহু বছর পরেও সরকারিভাবে তালিকাভুক্ত ছিল, যা ইঙ্গিত দেয় যে কিছু বন্দী হয়তো কখনোই ফিরে আসেনি। জার্মান বন্দীদের প্রত্যাবর্তন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের সমাপ্তি চিহ্নিত করেছিল, তবে এটি বহু ক্ষত উন্মুক্ত রেখেছিল। যারা গুলাগ থেকে বেঁচে ফিরেছিল, তাদের জন্য বাড়ি ফেরার পথ ছিল শুধুমাত্র একটি নতুন সংগ্রামের সূচনা, এমন এক পৃথিবীতে নিজের স্থান খুঁজে পাওয়া, যা তাদের অবিশ্বাসের চোখে দেখত এবং সবসময় ক্ষমা করতে প্রস্তুত ছিল না। তাদের গল্পগুলো, যা যন্ত্রণা, স্থিতিস্থাপকতা এবং সংগ্রামের চিত্র বহন করে, সেই মানবিক পরিণতির সাক্ষ্য দেয়, যা একটি সংঘাতের ফলে গভীর ক্ষত সৃষ্টি করেছিল এবং সকলকে প্রভাবিত করেছিল। এসএস বন্দীদের ভাগ্য, যারা সোভিয়েতদের দ্বারা 1945 সালে বন্দী হয়েছিল, যুদ্ধোত্তর ইতিহাসের একটি জটিল ও হৃদয়বিদারক অধ্যায় উন্মোচন করে। এই ব্যক্তিরা নাৎসি যন্ত্রের প্রতিচ্ছবি হিসেবে চিহ্নিত এমন প্রতিশোধের সম্মুখীন হয়েছিল যা ন্যায়বিচার ও প্রতিহিংসার মধ্যে দোলাচলে ছিল। জিজ্ঞাসাবাদ ও সংক্ষিপ্ত বিচার থেকে শুরু করে গুলাগের অমানবিক পরিস্থিতি পর্যন্ত, তাদের অভিজ্ঞতা একটি নিষ্ঠুর বিশ্বের প্রতিফলন, যে বিশ্ব একদিকে ক্ষত বন্ধ করতে চাইছিল, অথচ অন্যদিকে সংঘর্ষের যন্ত্রণায় বন্দী ছিল। সোভিয়েত ইউনিয়ন এই বন্দীদের শুধু জোরপূর্বক শ্রমের উৎস হিসেবে নয়, বরং তাদের আদর্শিক বর্ণনার দ্বিধীকরণের জন্য একটি প্রচারমূলক হাতিয়ার হিসেবেও ব্যবহার করেছিল। তবে এই আচরণের মানবিক পরিণতি গভীর ক্ষত তৈরি করেছিল, যারা প্রাণ হারিয়েছিল এবং যারা বেঁচে ছিল তাদের জন্য। ক্ষুধা, রোগ, চরম পরিশ্রম ও বিচ্ছিন্নতার কাহিনী বন্দিশিবিরের ভোগান্তির মাত্রা তুলে ধরে, অন্যদিকে সহযোগিতা ও প্রতিরোধের গল্পগুলো প্রতিকূল পরিস্থিতিতেও মানবতা ধরে রাখার সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলে। অবশেষে বেঁচে থাকা বন্দীদের প্রত্যাবর্তন ছিল চ্যালেঞ্জে পরিপূর্ণ একটি রূপান্তর। সমাজ তাদের প্রত্যাখ্যান করেছিল, কর্তৃপক্ষ তাদের উপর নজরদারি চালাত, আর তারা যে বিভীষিকা সহ্য করেছিল তার চিহ্ন তাদের উপর স্পষ্ট ছিল। একীভূত হওয়ার পথে তারা দীর্ঘ সংগ্রামের সম্মুখীন হয়েছিল। তাদের গল্পগুলো, যদিও অনেকাংশে নীরব করে দেওয়া হয়েছিল, যুদ্ধকালীন ন্যায়বিচারের জটিল গতিশীলতা এবং সংঘর্ষ শেষ হওয়ার অনেক পরেও রয়ে যাওয়া পরিণতির একটি স্মারক। আমাদের বৈশ্বিক ইতিহাসের এই অধ্যায় আমাদেরকে এই ঘটনাগুলোর উত্তরাধিকার নিয়ে চিন্তা করতে আহ্বান জানায়, আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায়বিচারের সন্ধানে থাকাকালীনও মানবতা ও নৈতিকতার মৌলিক নীতিগুলো ভুলে যাওয়া উচিত নয়, যা যে কোনো সমাজকে পরিচালিত করা উচিত।